আয়াতুল্লাহ আলী খামেনির গল্পটা সত্যি বলতে একটা বড় সড় রাজনৈতিক রহস্যের চেয়ে কম কিছু না। ভাবুন তো কীভাবে একজন সাধারণ মধ্যম সারির ধর্মগুরু হয়ে উঠলেন ইরানের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। চলুন আজ আমরা এই অবিশ্বাস্য যাত্রার ভেতরে ঢুকে দেখি ঠিক কী ঘটেছিল। তো প্রশ্নটা ঠিক এখানেই, কিভাবে এমন একজন ধর্মগুরু যার ধর্মীয় জ্ঞান বা পদমর্যাদা কোনোটাই কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ছিল না, শুধু তাই না, একটা ভয়ঙ্কর গুপ্ত হত্যার চেষ্টা থেকে বেঁচে ফিরলেও তার ডান হাতটা চিরদিনের মতো অকেজো হয়ে গিয়েছিল, সেই মানুষটা কিভাবে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ৩০ বছরেরও বেশি সময় ধরে ক্ষমতা ধরে রাখলেন, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে এক দারুণ জটিল আর ঠান্ডা মাথার এক ক্ষমতার খেলায়। চলুন সেই খেলাটাই আজ বোঝার চেষ্টা করি। সময়টা ৪ জুন ১৯৮৯। আয়াতুল্লাহ খোমেনি মারা গেছেন মাত্র কয়েক ঘণ্টা হলো। সারা দেশ শোকে পাথর, কিন্তু তেহরানে অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ৭৪ জন প্রভাবশালী নেতা বসেছেন এক রুদ্ধদ্বার বৈঠকে। বাইরে শোকের আবহ, আর ভেতরে চলছিল বিপ্লবের ভবিষ্যৎ নিয়ে এক চরম স্নায়ুযুদ্ধ, এক ঠান্ডা মাথার লড়াই। দেখুন, তখনকার ইরানের সংবিধান কিন্তু একেবারে সোজা সাপটা ছিল। সর্বোচ্চ নেতা হতে গেলে তাকে হতেই হবে মারজায়ে তাকলিদ, একজন গ্র্যান্ড আয়াতুল্লাহ। এটা ছিল একেবারে বাধ্যতামূলক একটা শর্ত। সমস্যাটা হলো, খোমেনির মৃত্যুর পর এই মাপের যোগ্যতা সম্পন্ন কোনো পরিষ্কার উত্তরাধিকারী ছিলই না। আর ঠিক এখানেই গল্পের আসল টুইস্টটা আসে। অ্যাসেম্বলি শেষ পর্যন্ত যাকে বেছে নিল, সেই আলী খামেনি, তিনি তো গ্র্যান্ড আয়াতুল্লাহ ছিলেনই না, ছিলেন একজন হুজ্জাত আল ইসলাম, শিয়া ধর্মীয় কাঠামোতে এটা একটা মাঝারি সারির পদ। সোজা কথায় বলতে গেলে সংবিধান অনুযায়ী তিনি সর্বোচ্চ নেতা হওয়ার জন্য পুরোপুরি অযোগ্য ছিলেন। তাহলে প্রশ্নটা হলো, একজন সাংবিধানিকভাবে অযোগ্য মানুষ কিভাবে ক্ষমতার এত কাছে চলে এলেন? তার রাজনৈতিক শক্তিটা আসছিল কোথা থেকে? এর উত্তরটা পেতে হলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে, প্রায় ৮ বছর আগে, ১৯৮১ সালের সেই ভয়ঙ্কর দিনগুলোতে। ১৯৮১ সালটা ইরানের জন্য ছিল একটা দুঃস্বপ্নের মতো, চরম বিশৃঙ্খলা। ভাবুন একবার, ২৭ জুন একটা মসজিদে বোমা হামলায় খামেনি কোনো রকমে প্রাণে বেঁচে গেলেন, কিন্তু তার ডান হাতটা শেষ হয়ে গেল। ঠিক তার পরের দিনই আরেকটা বিশাল বোমা হামলায় বিপ্লবের ৭৩ জন বড় বড় নেতা মারা গেলেন। এখানেই শেষ নয়, আগস্ট মাস আসতে না আসতে দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীও গুপ্ত হত্যার শিকার হলেন। কয়েক মাসের মধ্যে ইরানের নেতৃত্ব বলতে গেলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই যে একটা চরম নেতৃত্বের শূন্যতা, এর মধ্যে খামেনির বেঁচে থাকাটাকে মানুষ একটা অলৌকিক ঘটনা হিসেবে দেখতে শুরু করল। তাকে ডাকা হতে লাগলো শহীদে জিন্দা বা জীবন্ত শহীদ নামে। এমনকি স্বয়ং খোমেনিও ভাবতে শুরু করেছিলেন যে ঈশ্বর হয়তো বিপ্লবকে বাঁচানোর জন্যই খামেনিকে বাঁচিয়ে রেখেছেন। ব্যাস, এই একটা ঘটনাই তাকে একজন সাধারণ নেতা থেকে প্রায় পৌরাণিক এক চরিত্রে পরিণত করে দিল, আর এটাই হয়ে উঠল তার রাজনৈতিক উত্থানের সবচেয়ে বড় ভিত। আচ্ছা, এবার আবার ফিরে আসা যাক ১৯৮৯ সালের সেই রুদ্ধদ্বার বৈঠকে। খোমেনি মারা যাওয়ার পর ক্ষমতার কেন্দ্রে তখন একজনই ছিলেন সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, আকবর হাশেমি রাফসানজানি। তাকে বলা হতো ইরানের রাজনীতির চাণক্য। তিনি দেখলেন যে খোমেনির আসল উত্তরাধিকারী মন্তাজেরি যেহেতু আগেই বরখাস্ত হয়েছেন, তাই একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে, আর এই শূন্যতাই ছিল রাফসানজানির জন্য একটা সুবর্ণ সুযোগ। রাফসানজানির চালটা ছিল কিন্তু খুবই ধূর্ত। তিনি খামেনিকেই বেছে নিলেন, কারণ তার হিসাবে খামেনি ছিলেন ধর্মীয়ভাবে দুর্বল আর রাজনৈতিকভাবেও কম প্রভাবশালী। রাফসানজানির প্ল্যানটা ছিল সহজ, খামেনি হবেন নামে সর্বোচ্চ নেতা, একটা রাবার স্ট্যাম্পের মতো, আর তিনি নিজে প্রেসিডেন্ট হিসেবে পেছন থেকে দেশ চালাবেন। কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, এক ঐতিহাসিক ভুল গণনা। নিজের এই প্ল্যানটা সফল করতে রাফসানজানি তখন দুটো মাস্টার স্ট্রোক দিলেন। প্রথমত, তিনি অ্যাসেম্বলিতে গিয়ে বললেন যে মৃত্যুসজ্জায় নাকি খোদ খোমেনি নিজে খামেনির নেতৃত্বের প্রশংসা করে গেছেন, যদিও এ কথার কোনো সাক্ষী বা প্রমাণ ছিল না। আর দ্বিতীয় এবং সবচেয়ে বড় চালটা ছিল সংবিধানটাই বদলে ফেলার প্রস্তাব দেওয়া। এমনভাবে বদলানো হলো যাতে সর্বোচ্চ নেতা হওয়ার জন্য মার্জা বা গ্র্যান্ড আয়াতুল্লাহ হওয়ার শর্তটাই আর না থাকে। ব্যাস, এই একটা মাত্র পরিবর্তনেই খামেনির জন্য ক্ষমতার সব দরজা খুলে গেল।
কিন্তু সর্বোচ্চ নেতা হওয়ার পর খামেনি বুঝিয়ে দিলেন তিনি কারো হাতের পুতুল হয়ে থাকার জন্য আসেননি। তিনি ছিলেন একজন অসম্ভব ঠান্ডা মাথার কৌশলবিদ। তিনি খুব ভালো করেই জানতেন যদি টিকে থাকতে হয় তাহলে নিজের একটা ক্ষমতার দুর্গ বানাতে হবে, এমন একটা দুর্গ যা কেউ ভাঙতে পারবে না। খামেনির কৌশলটা ছিল মূলত দুইমুখী। একদিকে তিনি ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC-কে নিজের ব্যক্তিগত অনুগত বাহিনীতে পরিণত করলেন। শুধু তাই নয়, তাদের হাতে তুলে দিলেন দেশের অর্থনীতির বড় বড় সব নিয়ন্ত্রণ। ফলে IRGC হয়ে উঠল রাষ্ট্রের ভেতরে আরেকটা রাষ্ট্র, আর খামেনির ক্ষমতার প্রধান রক্ষাকবচ। আর অন্যদিকে তিনি নিজের অফিসটাকে একটা বিশাল গোয়েন্দা নেটওয়ার্কে পরিণত করলেন। এই নেটওয়ার্ক ব্যবহার করে তিনি তার সব রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে, এমনকি যে রাফসানজানি তাকে ক্ষমতায় এনেছিলেন, তাকেও ধীরে ধীরে কোণঠাসা করে ফেললেন। দেখুন, তার পূর্বসূরি খোমেনির মতো সেই জাদুকরী ব্যক্তিত্ব বা ক্যারিশমা খামেনির ছিল না, কিন্তু তার যা ছিল তা হলো ক্ষমতা ধরে রাখার প্রতিটি চাল নিখুঁতভাবে হিসেব করার ক্ষমতা। ক্যারিশমার জায়গায় তার অস্ত্র ছিল ঠান্ডা মাথার কৌশল, আর এটাই তাকে সময়ের সাথে সাথে অপ্রতিদ্বন্দ্বী করে তোলে। ক্ষমতাকে এভাবে নিজের হাতে কক্ষিগত করার প্রভাব কিন্তু শুধু ইরানের ভেতরের রাজনীতিতেই পড়েনি। এর ফলে দেশটির বিদেশ নীতিও পুরোপুরি বদলে যায়, আর এটাই হয়ে দাঁড়ায় তার টিকে থাকার মূল মন্ত্র। খামেনির শাসন ব্যবস্থার একেবারে কেন্দ্রে ছিল এক ধরনের নিরাপত্তা আতঙ্ক। মানে তার মূল দর্শনটাই ছিল যে পশ্চিমা দেশগুলো সব সময় ইরানকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে, আর এই বিশ্বাসটাকেই তিনি ব্যবহার করতেন। দেশের ভেতরে যখনই কোনো ভিন্নমত বা সংস্কারের দাবি উঠত, সেটাকে তিনি বিদেশি ষড়যন্ত্র বলে দাগিয়ে দিতেন এবং অত্যন্ত কঠোর হাতে দমন করতেন। আর দেশের বাইরে আন্তর্জাতিক পর্যায়ে তার প্রধান কৌশল ছিল প্রতিরোধের অক্ষ বা অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করা। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি বিদ্রোহী, ইরাকের বিভিন্ন মিলিশিয়া গোষ্ঠী, এদের সবাইকে নিয়ে তিনি একটা শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক তৈরি করেন। এই নেটওয়ার্কটাই মধ্যপ্রাচ্যে আমেরিকা আর ইসরায়েলের প্রভাব ঠেকানোর জন্য ইরানের সবচেয়ে বড় হাতিয়ার হয়ে ওঠে। এই বিশ্লেষণের উৎস অনুযায়ী খামেনির এই দীর্ঘ আর অপ্রতিদ্বন্দ্বী শাসনের সমাপ্তি ঘটে 2026 সালের 28শে ফেব্রুয়ারি তেহরানে তার মৃত্যুর মধ্য দিয়ে। তাহলে দেখুন, খামেনির পুরো জীবনটাই কিন্তু ধৈর্য, ধূর্ততা আর সুযোগকে কাজে লাগানোর একটা ক্লাসিক উদাহরণ। তার এই গল্পটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ক্ষমতা কি আসলে যোগ্যতা দিয়ে পাওয়া যায়, নাকি এটা নিখুঁত কৌশল আর সঠিক সময়ে সঠিক সুযোগটা নেওয়ার উপর নির্ভর করে?